তোমাদের কাছ থেকে ডিমান্ড এসেছে যে তোমরা বলেছো তোমাদের অ্যাবনর্মাল পিউপেরিয়াম এন্ড অপারেটিভ অবস্টেটিক্স এই দুটো বিষয় এখনো কেউ কিছু বলেননি বা তোমাদের ইয়া হয়নি। অ্যাবনর্মাল পিউপেরিয়াম পড়ার আগে তোমাদেরকে নর্মাল পিউপেরিয়াম পড়ানো হয়েছে? নর্মাল পিউপেরিয়াম পড়ানো হয়েছে কি না, আর যদি পড়ানো হয় কে পড়িয়েছেন সেটা কি একটু আমাকে বলা যাবে? নাসরিন ম্যাডাম কেস ডিসকাস করছেন। ম্যাডাম কেস ডিসকাস করেছেন, কেন করেছেন জানো? কারণ তোমাদের ফাইনাল পরীক্ষাতে পিউপেরিয়ামের কেসগুলা থাকবেই। অবস্টেটিক্সে পিউপেরিয়ামের কেস অবশ্যই থাকবে, এটা নর্মাল ডেলিভারির পরে হোক আর সিজারিয়ান ডেলিভারির পরেই হোক, পিউপেরিয়াম নর্মাল যেগুলো সেগুলো অবশ্যই। এখন তোমাদের যেহেতু কেস নর্মাল পিউপেরিয়াম মানে থাকবে, তখনই প্রশ্ন চলে আসবে সরি abnormal purpurium. Now normal purpurium, when we can call the purpurium normal? কেউ কি আনসার দিতে পারবে? দরজাটা কি লাগাবো? হ্যাঁ, কেউ আনসার দিতে পারবা যে নর্মাল পিউপেরিয়াম কাকে বলে? মাদারের ভাইটালস যদি ঠিক থাকে, পালস, টেম্পারেচার, ব্লাড প্রেসার, তারপর ফিটাস যদি ভালো থাকে, তারপর ইউটেরাসে ইনভলিউশন যদি ঠিকমতো হয়, লোকাল ডিসচার্জ যদি ঠিক থাকে, সেটাই। তাহলে নর্মাল পিউপেরিয়াম হচ্ছে কি মায়ের জেনারেল কন্ডিশন ভালো থাকবে with all vital signs, তার পিভি ব্লিডিং থাকবে average according to the postnatal day, and there will be no adverse effect to the mother and the baby will be feeding well. এটা যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো নর্মাল পিউপেরিয়াম। এখন স্বাভাবিকভাবেই নর্মাল পিউপেরিয়াম তো সেটাই হয়ে যাবে যখন এগুলা থেকে ডেভিয়েশন থাকবে। হ্যাঁ, এগুলো থেকে যখন ডেভিয়েশন চলে আসবে তখনই সেটাকে আমরা অ্যাবনর্মাল পিউপেরিয়াম বলবো। তাহলে দেখো, অ্যাবনর্মাল পিউপেরিয়ামের সবার আগে আমরা দেখলি যে তার ভাইটালস নরমাল না। ভাইটালস আমরা কি কি বলি? পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার and হাইড্রেশন, এই সবগুলা যখন নরমাল থাকবে আমরা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আমি তো শুনতে পাচ্ছি না ম্যাম। শুনতে পাচ্ছি আমরা। ব্লাড প্রেশার যখন নরমাল থাকবে না সেটা অ্যাবনর্মাল, পালস যখন নরমাল থাকবে না সেটা অ্যাবনর্মাল, টেম্পারেচার যখন নরমাল থাকবে না অ্যাবনর্মাল। তো এই নরমাল ভাইটালস গুলা যখন নরমাল থাকবে না সেটাকে অ্যাবনর্মাল। এখন তুমি দেখো, টেম্পারেচার যখন বেশি থাকবে, পেশেন্ট যখন টেম্পারেচার বেশি থাকবে তখন সেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেট করে there is some kind of infection, সেটা অ্যাবনর্মাল পিউপেরিয়াম। যখন ব্লাড প্রেশার বেশি থাকবে সেটা হাইপারটেনশন, এটা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন হোক অথবা ক্রনিক হাইপারটেনশনই হোক অথবা আমরা প্রি এক্লাম্পসিয়া যেটাই বলি, এটা অ্যাবনর্মাল। এন্ড হাইড্রেশন, পেশেন্ট যখন তার হাইড্রেশন মেনটেন হবে না, এটা নট বিকজ অনলি অফ অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, অন্যান্য যে কোনো কারণে তার হাইড্রেশন নরমাল থাকতে না পারে, সেখানেও আমরা অ্যাবনর্মাল পিউপেরিয়াম। এখন এই কথাগুলো বলতে অ্যাবনর্মাল পিউপেরিয়ামের মধ্যে চলে আসে পিউপেরাল সেপসিস, মানে ইনফেকশন। পিউপেরাল সেপসিস বলতে বোঝায় যে জেনাইটাল ট্র্যাক্টে যেসব ইনফেকশন থাকবে ইন দ্য পিউপেরিয়াম সেগুলো পিউপেরাল সেপসিস। তো ওইখানে দেখো তুমি টেম্পারেচার থাকবে, টেন্ডারনেস থাকবে, ফাউল স্মেল, ভেজাইনাল ডিসচার্জ থাকবে, দেয়ার মে অর মে নট বি এক্সেসিভ পারভেজাইনাল ব্লিডিং, এসবই অ্যাবনর্মাল পিউপেরিয়ামের একটা অংশ। যদি আমরা বলেছি যে and the baby mother and the baby are
ডুইং ওয়েল। এটা বলতে গেলে মা যদি বেবিকে ব্রেস্ট ফিডিং করাইতে না পারে সেটাও অ্যাবনর্মাল পিরপিরিয়ামের একটা অংশ। যদি মায়ের ব্রেস্ট কনজেশন হয় সেটাও অ্যাবনর্মাল পিরপিরিয়ামের একটা অংশ। এখন আসো অ্যাবনর্মাল পিরপিরিয়ামের সবচেয়ে যে কয়টা মানে ইম্পর্টেন্ট এন্ড লাইফ থ্রেটেনিং কন্ডিশন তার মধ্যে একটা হচ্ছে postpartum eclampsia, puerperal sepsis, and most importantly, postpartum hemorrhage. Postpartum hemorrhage in the form of primary hemorrhage, primary PPH or secondary PPH. যে কোনো ভাবেই postpartum hemorrhage হতে পারে। এছাড়াও আরো কিছু থাকে যেমন postpartum পিরিয়ডে যে কোনো ইনফেকশন লাইক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এগুলো হতে পারে। ল্যাকটেশনে আমরা বলেছি ব্রেস্ট কনজেশন, ব্রেস্ট অ্যাবসেস, ল্যাকটেশনাল ফেইলিওর এগুলো হতে পারে। আর আর কিছু আছে যে সাইকোলজিক্যাল প্রবলেম যেগুলো পিউরপারাল ব্লু, পিউরপারাল সাইকোসিস এগুলো হয় কখনো কখনো পিউরপেরিয়ামের পরে মায়েদের সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সের জন্য পিউরপারাল ব্লু এন্ড পিউরপারাল সাইকোসিস ডেভেলপ করে। তো সেগুলো অ্যাবনর্মাল পিউরপেরিয়ামেরই একটা অংশ। তোমাদেরকে যখন আমরা কেস দেই আমরা কখনোই অ্যাবনর্মাল পিউরপেরিয়ামের কেস দেই না তোমাদের। হ্যাঁ, অ্যাবনর্মাল পিউরপেরিয়ামের কেস আমরা স্টুডেন্টদেরকে ডিল করতে দেই না, কিন্তু অ্যাবনর্মাল পিউরপেরিয়াম তোমাকে জানতে হবে এই কারণে যে তুমি যখন নরমাল পিউরপেরিয়াম নিয়ে ডিল করবা তখনই আমরা এটা থেকে ডেভিয়েশনটা তোমাদেরকে জিজ্ঞেস করি। ওই ডেভিয়েশন গুলা তোমাকে জানতে হবে। তাহলে অ্যাবনর্মাল পিউরপেরিয়ামের একটা হচ্ছে গিয়ে পোস্টপার্টাম হ্যামারেজ, প্রাইমারি অর সেকেন্ডারি। তোমাদেরকে পিপিএইচ পড়ানো হয়েছে নিশ্চয়ই, আমি জানি এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, তো সেজন্য এটা অবশ্যই পড়ানো হবে। তারপর হচ্ছে কি পোস্টপার্টাম এক্লাম্পসিয়া আর পোস্টপার্টাম হাইপারটেনশন। তারপর হচ্ছে কি পিউরপারাল সেপসিস। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে পিউরপারাল সেপসিস নিয়ে আলাদা করে তো তোমাদেরকে ক্লাস নেওয়া হবে না বোধহয়, কিন্তু এটার মধ্যে এই অ্যাবনর্মাল পিউরপেরিয়াম নিয়ে তোমাদের পিউরপারাল সেপসিস চলে আসবে। আমি আজকে কিছুতেই কমফোর্টেবল পজিশনে বসতে পারছি না, এই জন্য সরি। তারপরে পিউরপারাল সেপসিসে যখন আসবে তখন তোমাদের কাছে কেসটা কেমন করে আসবে? পিউরপারাল সেপসিসে আসবে অবশ্যই হিস্ট্রি অফ ডেলিভারি অফ এ লাইভ অর ডেড বেবি এত ডেজ ব্যাক, এত ডেজ ব্যাক যে কোনো দিন একটা হিস্ট্রি থাকবে বেবি ডেলিভারি। তারপরে যেটা নিয়ে আসবে সেপসিস, যেহেতু অবশ্যই পেশেন্টের হাই টেম্পারেচার থাকবে এন্ড টেকিকার্ডিয়া থাকবে, পেশেন্ট কনসিয়াস হতে পারে আর আনকনসিয়াস হতে পারে। যদি সেপ্টিসেমিয়া ডেভেলপ করে ফেলে তাহলে হয়তো আনকনসিয়াস হতে পারে। পেশেন্টের ইনফেকশন তো আমরা বলেছি জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশন, তাহলে জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশন হলে পিউরপেরিয়ামে ফাউল স্মেল ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে। অ্যাবডোমিনাল টেন্ডারনেস থাকবে। পেশেন্টের কমপ্লেইন্স থাকবে হচ্ছে কি হিস্ট্রি অফ ডেলিভারি অফ বেবি এত ডেজ ব্যাক, দেন টেম্পারেচার, ফাউল স্মেল ভ্যাজাইনাল ডিসচার্জ, এগুলো অ্যাবডোমিনাল ডিসকমফর্ট এন্ড টেন্ডারনেস, এগুলো হচ্ছে তার পিউরপারাল সেপসিসের কমপ্লেইন। তুমি যখন পাবা তখন তুমি কি পাবা? অবশ্যই তার হিস্ট্রিতে আমি জেনে গেছি সে একটা ডেলিভারি করেছে যেভাবেই হোক। মোস্ট ওপেনলি এটা একটা আনহাইজেনিক ডেলিভারি থাকে, লাইক উইথ ট্রেডিশনাল ডাই, দেন অবস্ট্রাক্টেড লেবারের পরে ডেড বেবি ডেলিভারি হওয়া, অথবা অবস্ট্রাক্টেড লেবার হয়েও সে যদি তোমার হসপিটালে চলে আসে অলরেডি যেখানে ইনফেকশন হয়ে গিয়েছে, যেখানে কোরিও এমনিওনাইটিস হয়ে গিয়েছে, সেখানে পিউরপারাল সেপসিস হওয়াটা খুব বেশি আনলাইকলি না, যদি না আমরা তার ইনফেকশনটাকে হোল্ড করতে পারি। এখন পেশেন্ট তো বলে ভ্যাজাইনাল ডিসচার্জ, ওটা পরে দেখি আমরা পেশেন্টকে দেখে অ্যাজ এ হোল পেশেন্ট কিন্তু ডিহাইড্রেটেড থাকে। ইনফেকশন হলে পেশেন্ট ডিহাইড্রেটেড থাকে, টক্সিক থাকবে, রেসপিরেশনটা হারিড থাকে, যেহেতু ডিহাইড্রেশন থাকবে এন্ড টেম্পারেচার বেশি থাকবে, রেসপিরেশনটা হারিড থাকে। পেশেন্ট তোমার আমরা টেকিকার্ডিয়া পাই, পেশেন্টের ব্লাড প্রেশার মে অর মে নট বি নরমাল, এটা তার অন্যান্য ইস্যুর ফ্লুইড ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ডিপেন্ড করবে। আমরা তো টেম্পারেচার পাই, টেকিকার্ডিয়া পাই, এন্ড
ডিহাইড্রেশনের সাইন গুলো পাই, টেম্পারেচার থাকলে যেগুলো হয় সাধারণত। অ্যাবডোমেনে হাত দিয়ে অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাই। যেহেতু ইনফেকশনটা ইউটেরাস এন্ড সারাউন্ডিং স্ট্রাকচারে ছড়িয়ে গিয়েছে, সো অ্যাবডোমেনে হাত দিলেই অ্যাবডোমেন টেন্ডারনেস পাওয়া যায়। হাইট অফ ইউটেরাস আমরা পিরপেরিয়ামে যতটুকু আশা করি ততটুকু থাকে না, লেস থাকে। ইউটেরাস যদি তুমি পালপেট করতে পারো তাহলে এটার কনসিস্টেন্সি অনেকটা ফার্ম থাকে না, যেহেতু ইনফেকশন সুপারভেন্ট করে, ফার্ম থাকে না, এটা a little bit soft and tender হয়ে যায়। হাইট অফ ইউটেরাস থাকে মোর দ্যান দ্য এক্সপেক্টেড সাইজ। তারপরে তুমি যখন পারভেজাইনাল এক্সামিনেশন করো, ফাউল স্মেল ভেজাইনাল ডিসচার্জ থাকবে। পিভি পারভেজাইনাল এক্সামিনেশন করলে, বাইমিনাল পারভেজাইনাল এক্সামিনেশন যখন করো তখন হাইট অফ ইউটেরাস অবশ্যই বেশি থাকবে, সফট ইউটেরাস থাকবে এন্ড টেন্ডার থাকবে। তুমি যখন পিভি করবা পেশেন্টের ফর্নিসিস গুলা খুবই টেন্ডার থাকবে। আমাদের কাজ হচ্ছে গিয়ে যখন তোমাকে বলবে যে তুমি যখন এই পেশেন্টকে এক্সামিনেশন করবা বা পারভেজাইনাল এক্সামিনেশন করবা তখন একটা কাজ করে ফেলতে হয়। কি কাজ করে ফেলতে হয়? তোমাকে এই প্রশ্নের আনসারে বলতে হবে তার হাই ভেজাইনাল সোয়াব এন্ড এন্ডোসার্ভাইকাল সোয়াব নিয়ে নিতে হয়। যেহেতু আমরা বলেছি পিরপেরিয়াল সেপসিস হচ্ছে গিয়ে জেনাইটাল ট্রাক্টের, পিরপেরিয়ামে জেনাইটাল ট্রাক্টের ইনফেকশন, তাহলে ইনফেকশন কি দিয়ে হয়েছে, কোন অর্গানিজম দিয়ে হয়েছে সেটা ডিটেকশন করার জন্য আমাদের অবশ্যই হাই ভেজাইনাল সোয়াব এন্ড এন্ডোসার্ভাইকাল সোয়াব নিতে হয়। আমরা যখন ভেজাইনাল এক্সামিনেশন করব এই কাজটা করে ফেলি। তাহলে এক্সামিনেশনে আমরা এরকম পাবো, পেশেন্ট পেয়ে গেছি, আমরা হিস্ট্রিতে পেয়েছি, সাইন সিম্পটমে পেয়েছি, সাইনে পেয়েছি। এখন তখন যখন তোমার এইসব কমপ্লেন নিয়ে যখন পেশেন্ট বলবে তখন বলবে, আমরা জিজ্ঞেস করি যে তা যদি এইসব কমপ্লেন থাকে তাহলে তা এর ডায়াগনোসিসটা কেমন হবে। ডায়াগনোসিস তো একটা লাইনে বলতে হয়, তখন তোমাকে বলতে হবে যে এর ডায়াগনোসিস হচ্ছে কি 12 postnatal day of a 12 postnatal day following vaginal delivery with puerperal sepsis। এই হচ্ছে তোমার ডায়াগনোসিস। 12 বলো আর 18 বলো, যেদিন যতদিন, এটা ডিপেন্ড করবে পেশেন্টের হিস্ট্রির উপরে, কিন্তু তোমাকে ওরকম করে বলতে হবে যে 7th postnatal day following cesarean section with puerperal sepsis। puerperal sepsis এর একটা গেল আমাদের অ্যাবনরমাল পিপিএমের একটা সাইড। আর পিপিএইচ নিয়ে আমি তোমাদেরকে কিছু বলবো না, কারণ পিপিএইচ তোমরা অলরেডি সবাই জেনে গেছো এবং পিপিএইচটা তো খুব ইম্পর্টেন্ট। তোমাদের রিটেনে আসবে, অসপিস্টেশনে সিনারিও দিয়ে থাকতে পারে, যখন সামনে তোমাদের ভাইবা বোর্ডে করা হবে তখন পিপিএইচ দিয়ে ধরাই হবে এটা। তারপরে আসে অ্যাবনরমাল পিপিএমের আরেকটা অংশ হচ্ছে গিয়ে ওন্ড ইনফেকশন। ওন্ড ইনফেকশন কোথায় কোথায় ওন্ড ইনফেকশন? যেমন যদি আমরা সিজারিয়ান ডেলিভারি করে থাকি তাহলে সিজারিয়ান সেকশনে ওন্ড ইনফেকশন হতে পারে, ইনফেকশন হয়ে ওন্ড ডিসচার্জ, ডিসরাপশন এগুলো হতে পারে। ঠিক তেমনি তুমি যদি ভেজাইনাল ডেলিভারি করো উইথ এপিসোটমি অর উইথ ফরসেপস, এপিসোটমি দিবা তো সেখানে ভেজাইনাতে ইনফেকশন হয়ে যেতে পারে, ওইটা হচ্ছে ওন্ড ইনফেকশন। এটা অ্যানাদার অ্যাবনরমাল পিপিএম। তখনও তোমার ডায়াগনোসিস আসবে, যদি আসে যে ওন্ড ইনফেকশন সহ যদি কোনো পেশেন্ট থাকে, তোমরা পিপিডিয়ামে যখন কেস করবা, প্রেজেন্ট করবা, তখন তোমাদের বলতে হয় যে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যখন বলো দেয়ার ইজ এ ট্রান্সভার্স সেন্সেশন which seems to be নর্মাল বা হেলদি বলতে হবে। there is a transverse sensation in suprapubic region which is healthy। তখন যখন তোমার ওন্ড ইনফেকশন থাকবে তখন তো সেটা থাকবে না, তখন তোমাকে বলতে হবে যে there is a transverse sensation which has serous discharge or serous inguinous discharge with edematous margin। এটা ওন্ড ইনফেকশনের একটা সাইন দেখাইলো। তাহলে তুমি যখন এই কেসটা যখন বলবা তখন বলতে হবে fourth postoperative day following cesarean section with abnormal purpurium with wound infection, abnormal purpurium due to wound infection। wound infection বললে তখন তোমার ওই যে wound infectionের ম্যানেজমেন্টে চলে যাবে, যে ইনফেকশন যদি পাও তুমি কি করবা, তখন তোমাকে কি করতে হয়,
ওন্ড ইনফেকশন যদি হয়ে যায়, যেরকম সব সেপসিস আমরা যেরকম ম্যানেজ করি ঠিক সেরকম ওন্ড ইনফেকশন করার পরে, ওন্ড ইনফেকশন ডিটেক্ট করার পরে আমি ওন্ডের সোয়াব নিয়ে কালচার এন্ড সেন্সিটিভিতে পাঠাবো। তারপরে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, and it may be changed according to the sensitivity result. এই হচ্ছে কি, তারপরে কি করবা, আর কি করবা, আমি ডেইলি ড্রেসিং করব, it may be once or twice until the granulation tissue arrive. When the granulation tissue arrive and it is I may go for a secondary closure. এই হচ্ছে আমার ওন্ড ইনফেকশনের ম্যানেজমেন্ট। তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, বলবে যে এই পেশেন্টের তো হাই ভেজাইনাল সোয়াব হাই ওন সোয়াব পাঠাইলা ফর কালচার এন্ড সেনসিটিভিটি, আর কোনো ইনভেস্টিগেশন করতে পারো তুমি? করতে পারি। কি করতে পারি যে হচ্ছে কি এগুলো ওন্ড ইনফেকশনের যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলো আমি এক্সক্লুড করার জন্য এই পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট পাঠাবো, কারণ এনিমিয়া হলে ওন্ড ইনফেকশন হয়। এই পেশেন্টের ব্লাড সুগার, প্লাজমা ব্লাড সুগারটা দেখবো, কারণ ডায়াবেটিস হলে ওন্ড ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। এই ইয়াগুলো আমি এক্সক্লুড করে নিব যে পেশেন্টের এই প্রবলেম গুলো নেই। তারপর যদি বলে আর কোনো কিছু করবা তুমি, বলে না আমি হিস্ট্রি নেব। যদি পেশেন্টের হিস্ট্রিতে থাকে যে হিস্ট্রি অফ কন্ট্যাক্ট উইথ টিউবারকুলোসিস, তাহলে টিউবারকুলোসিস এর টেস্টটা করতে পারি, কারণ টিউবারকুলোসিস ওন হিলিং এ ডিলে করে। এই কতগুলা হচ্ছে কি তোমার ওন্ড ইনফেকশনের জন্য, ম্যানেজমেন্টের জন্য, এর চাইতে বেশি আর কিছু তোমাদের ধরা হবে না। শেষ। এখন প্রশ্ন হচ্ছে কি, ঠিক আছে ওন্ড ইনফেকশন তো তোমার গ্রানুলেশন টিস্যু হয়ে গেল, তারপরে তুমি সেকেন্ডারি ক্লোজারও করে ফেললা। এখন সেকেন্ডারি ক্লোজার করার পরে কতদিন পরে সেলাই কাটবা, স্টিচ অফ করবা কতদিন পরে? এটা সাধারণত 10 to 12 ডে পর্যন্ত, ডে পরে সেকেন্ডারি ক্লোজার গুলো স্টিচ অফ করা হয়। আচ্ছা, এই গেল আমাদের আরেকটা অ্যাবনরমাল পিটুইটারিয়াম। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা অ্যাবনরমাল পিটুইটারিয়াম হচ্ছে গিয়ে পোস্টপার্টাম এক্লাম্পসিয়া। পোস্টপার্টাম এক্লাম্পসিয়া মানে হচ্ছে গিয়ে পোস্টপার্টাম পিরিয়ডে হাই ব্লাড প্রেশার উইথ প্রোটিনুরিয়া উইথ কনভালশন। এটার ম্যানেজমেন্ট একদম আগের অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়ার মতো, কোনো চেঞ্জ নাই এখানে। আমাদের জেনারেল ম্যানেজমেন্ট, কন্ট্রোল অফ হাইপারটেনশন, কন্ট্রোল অফ কনভালশন এন্ড প্রিভেনশন অফ কমপ্লিকেশন। শুধু এখানে যে জিনিসটা আমাদের লাগে না সেটা হচ্ছে অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট, বিকজ পেশেন্ট হ্যাজ অলরেডি ডেলিভার্ড দ্য বেবি, সো অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট আর লাগে না। এখন আমাদেরকে শুধুমাত্র ওগুলো জেনারেল কনভালশন, হাইপারটেনশন এন্ড কমপ্লিকেশন, ওই ম্যানেজমেন্ট গুলো করতে হয়। এটা কাজ কম করতে হয়, তাই না? কাজ কম করতে হয়, এজন্য আমরা পোস্টপার্টাম এক্লাম্পসিয়া ওই একই রকম লোডিং ডোজে ম্যাক্সাল দিবা, অ্যান্টি হাইপারটেনসিভ দিবা, আর কমপ্লিকেশন প্রিভেন্ট করবা। প্রয়োজন হলে আমরা মেডিসিন বা কার্ডিওলজির ডাক্তারদের কনসালটেশন বা অন্যান্য যে কোনো কনসালটেশন আমরা নিতে পারি। হ্যাঁ, এখন আমরা বলবো যে তারপরের কমপ্লিকেশনস গুলা, লাইক ফিডিং এর কমপ্লিকেশন, ব্রেস্ট কমপ্লিকেশন, যেগুলোর জন্য বেবি সাফার করে। বেবি হচ্ছে গিয়ে ব্রেস্ট কনজেশন, ব্রেস্ট অ্যাবসেস হতে পারে এন্ড ল্যাকটেশনাল ফেইলিয়ার হতে পারে। ব্রেস্ট কনজেশন কখন হয় এবং কি জন্য হয়? ব্রেস্ট কনজেশন সাধারণত সেকেন্ড এন্ড অর থার্ড ডেতে, বিশেষ করে প্রাইমিদের বেলায় মিল্ক লেট ডাউন করতে একটু সময় লাগে। কেন? দেখো, তোমরা যখন যাবা, তোমরা তো ফ্যামিলিতে তো তোমরা এখন পুরোপুরি ডাক্তারই হয়ে গিয়েছো, প্রায় কমপ্লেন করবে যে বাচ্চা তো প্রথম দিন দুধ খাচ্ছে না, কি খাওয়াবো, আর্টিফিশিয়াল কিছু লিখে দাও। বা সেকেন্ড পোস্টনেটাল ডে ওর পোস্ট অপারেটিভ ডেতে বলবে যে বাচ্চার জন্য বাচ্চা একদম দুধ পায় না, দুধ লিখে দাও, পাগল করে ফেলবে। ইউজুয়ালি প্রাইমারি পেশেন্টরা মিল্ক লেট ডাউন করতে সময় লাগে সেকেন্ড টু থার্ড পোস্ট অপারেটিভ ডে ওর পোস্টনেটাল ডে পর্যন্ত সময় লাগে। এই সময়ে মানুষ করে কি, মানুষেরা একটু অস্থির হয়ে যায় যে বাচ্চা খাচ্ছে না কি হবে, তখনই উনারা বাচ্চার জন্য
আর্টিফিশিয়াল ফিডিং এর ব্যবস্থা করে ফেলেন, তাহলে হয় কি তখন বেবি সাক করে না। বেবি যখন সাক করে না কিন্তু মায়ের যখন ব্রেস্টের মিল্ক লেট ডাউন হয়ে যায় তখন ব্রেস্ট কনজেশন হয়। মানে ব্রেস্টে তোমার মিল্কটা যেটা সেটার জন্য কনজেশন ডেভেলপ করে ফেলে। তো এবং যদি ব্রেস্টটা এমটি না হয় উইথ ল্যাকটেশন তাহলে কিন্তু তোমার এই পেশেন্টের ব্রেস্ট কনজেশন হয়ে যাবে। এই জন্য সাধারণত ব্রেস্ট কনজেশন 3rd and 4th পোস্ট অপারেটিভ ডেতে ব্রেস্ট কনজেশন দেখা যায়। এখন ব্রেস্ট কনজেশন যখন হয় তখন পেশেন্ট কি বলবে? স্বাভাবিকভাবে বাচ্চা খাচ্ছে না, এটা হচ্ছে প্রথম কমপ্লেন। 2 নম্বর হচ্ছে কি ব্রেস্টে ব্যথা, ব্রেস্ট শক্ত হয়ে গিয়েছে, তুমি হাত দিয়ে দেখবা আসলে ব্রেস্ট হচ্ছে কি একদম ফার্ম, টেন্ডার এন্ড রাইজ অফ টেম্পারেচার। এগুলো হচ্ছে ব্রেস্ট কনজেশনের সাইন সিম্পটম। চিকিৎসা খুবই সহজ, একদম সহজ। প্রথম থেকে মার জাস্ট আফটার ডেলিভারি মাকে তখন বলে দিতে হয় যে বাবা যে মানে মিল্ক লেট ডাউন হতে সময় লাগে, বাট বাই দিস টাইম মা যেন ফ্রিকুয়েন্টলি বেবিকে সাক করায়। যখন সাক করাবে মাকে বুঝাইতে হবে যে যখন বেবি সাক করবে মিল্ক লেট ডাউনটা ইজি হবে এন্ড আর্লি হবে। বেবি যদি সাক না করে মিল্ক লেট ডাউনও দেরি হবে এবং তখনই ব্রেস্ট কনজেশন হওয়ার চান্স সবচেয়ে বেশি। এটা আগে থেকে যদি মাকে বলা হয় এবং মা যদি শোনার মতো হন তাহলে উনি শুনলেন, ভালো ব্রেস্ট কনজেশনের ইয়েটা হয় না। আর যদি না শুনেন তখনই ওই ব্রেস্ট কনজেশন যদি হয়ে যায় তখন কি করবা? প্রথম কথা হচ্ছে কি কনজেশন হয়েছে কারণ মিল্কটা স্টাক হয়ে গেছে। এই মিল্কটাকে তো এমটি করাতে হবে। এমটি করানো তো অত সহজ না, পেইন থাকে, ভেরি মাচ টেন্ডার থাকে। তো পেশেন্টকে পেইন মানে অ্যানালজেসিক্স দিতে হবে, ব্রেস্ট কে পেশেন্টের সাপোর্ট দিতে হবে। ভেরি হেভি হচ্ছে টেন্ডার হচ্ছে ব্রেস্টের সাপোর্ট দিতে হয়, অ্যানালজেসিক দিতে হয়, একটা হট অর কোল্ড কম্প্রেশন, সাধারণত আমরা হটই বলি, হট কম্প্রেশন দিয়ে ব্রেস্ট কে এমটি করতে হয়। এটা উইদার বেবি দিয়ে অথবা ব্রেস্ট পাম্প দিয়ে, যেভাবেই পারতে হয় যে ব্রেস্টের এই কনজেশনটা রিলিফ করার জন্য অবশ্যই এমটি করতে হয়। কি বাবা? আচ্ছা, তাহলে এটা এটা বোথ ব্রেস্টে এই ঘটনাটা বোথ ব্রেস্টে একই সাথে ঘটে। তাহলে পেশেন্টটাকে আমরা অ্যানালজেসিক্স দিব, সাপোর্ট দিব ব্রেস্টের, ব্রেস্ট এমটি করাবো এন্ড এটা যাতে আর রিপিট না হয় সেজন্য সাকশনটা যাতে কন্টিনিউ থাকে সেই ব্যবস্থা করে দেব। যদি না হয় তখন কি হয়? যদি এটা করতে না পারে, ব্রেস্ট কনজেশন থাকে ফর লং ডেজ, তখনই ব্রেস্ট অ্যাবসেস হয়। এবং জানো ব্রেস্ট অ্যাবসেসের হচ্ছে গিয়ে অ্যাবসেসটাকে ড্রেন করা। এটা ভেরি মাচ ডিফিকাল্ট এন্ড খুবই কষ্টকর পেশেন্টের জন্য, ভেরি ট্রাবলসাম ব্যাপার। আমাদের জন্য ট্রাবলসাম। একটা মা যখন করতে পারে না, অবস্টেট্রিশিয়ান হিসেবে আমরাই সবচেয়ে বেশি চিন্তায় পড়ি। তাহলে ব্রেস্ট কনজেশন এভাবে দিতে হয়। আর ল্যাকটেশন ফেলার, সাধারণত ল্যাকটেশন ফেলার মানে when the mother fail to feed the baby। এখন অ্যাডেকুয়েট অ্যামাউন্টে হোক অথবা অ্যাবসলিউটলি হোক ফেল করুক, সেটা কয়েকটা কারণে হয়। একটা হচ্ছে গিয়ে মায়ের যদি কোনো ব্রেস্ট প্রবলেম থাকে, বিশেষ করে মা যদি ব্রেস্ট মায়ের মিল্ক প্রোডাকশনটা যদি প্রবলেম হয়, যেমন আমরা জানি শিহান সিনড্রোম একটা আছে, তাই না? তোমরা জানো যে পিপিএইচ হলে যখন হিউজ পিপিএইচ হয় তখন যদি প্রোলেকটিনের সোর্স যেটা হাইপোফাইসিস সেরিব্রিতে যে তো প্রোলেকটিন থাকে, প্রোলেকটিনের জায়গাটা যদি ইনফার্ক্টেড হয়ে যায় ডিউ টু হিউজ ব্লাড লস, তাহলে প্রোলেকটিন তৈরি না হলে পেশেন্টের তো আর ল্যাকটেশন হবে না। এটাকে বলে শিহান সিনড্রোম। শিহান সিনড্রোম হচ্ছে গিয়ে
মেসি পিপিএইচ এর পরে হয় যেখানে পেশেন্টের অ্যামেনোরিয়া এন্ড ল্যাকটেশন ফেলিওর হয়। এটা গেল একটা পিরিয়ড। 2 নাম্বার হচ্ছে পুয়ার অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মা বেবিকে কিভাবে ব্রেস্ট ফিডিং করাতে হয় সেটা যদি না জানে অথবা তাকে যদি ঠিকমতো না শেখানো হয়, উনি যদি না শিখতে পারেন এবং মানতে না পারেন তাহলে পুয়ার অ্যাটাচমেন্টের জন্য ল্যাকটেশন ফেলিওর হয়। এটা গেল আরেকটা ল্যাকটেশন ফেলিওর আমরা ইচ্ছাকৃতভাবে এভাবে করাই কিছু কারণে। যেমন যেসব মায়ের মায়ের বেবিকে ব্রেস্ট ফিড করানো উচিত না তাদের আমরা ব্রেস্ট মিল্ক সাপ্রেশন করাই, ভেরি রেয়ারলি করাই এই কাজটা, কিন্তু তারপরও এটা করতে হয়। যেমন ধরো যে মায়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে, যে মায়ের যে মায়ের অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে বা এরকম কোনো ইনফেকশাস ডিজিজ আছে যেটা কিনা ডিউরিং ব্রেস্ট ফিডিং পেশেন্ট মায়ের কাছ থেকে বেবির কাছে যাওয়ার চান্স আছে, মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন হওয়ার চান্স অনেক বেশি আছে, সেক্ষেত্রে আমরা ব্রেস্ট ফিডিং করাইতে ব্রেস্ট ফিডিং করাইতে মানা করি। তো এইগুলো হচ্ছে ল্যাকটেশন ফেলিওর। আরেকটা কারণে অনেক সময় মা ওই যে আমরা বলেছি কি আরেক কিছু প্রবলেম আছে অ্যাবনরমাল পিউরপেরিয়ামে, যেগুলো হচ্ছে গিয়ে পিউরপেরাল সাইকোসিস, পিউরপেরাল ব্লু। পিউরপেরাল সাইকোসিস হচ্ছে গিয়ে মা এই যে একটা স্ট্রেসফুল কন্ডিশনের ভেতর দিয়ে যায় ডিউরিং হার প্রেগন্যান্সি এন্ড পার্চুরেশন, তার পরবর্তীকালে অনেক মা এটা কোপ আপ করতে পারে না, তারা সাইকোলজিক্যালি আনস্টেবল হয়ে যায়। দেখবা অনেক মা ভায়োলেন্ট হয়ে যায়, মানুষের সাথে ঝগড়াঝাটি করে, খুব রাফ বিহেভ করে। অনেক মা আছে বাচ্চাকে মেরে ফেলতে চায়। এটা যদিও ভেরি রেয়ার অকেশন এগুলো, তারপরও দিজ আর দ্য ইনসিডেন্টস দ্যাট ক্যান বি টেকেন অ্যাজ নর্মাল পিউরপেরিয়াম। এখন এই যে পিউরপেরাল সাইকোসিস কালীন সময়েও আমরা বাচ্চাকে মায়ের কাছে দিতে একটু ভয় পাই, কারণ হঠাৎ করে যদি সে ভায়োলেন্ট হয়ে যায় তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে। আর পিউরপেরাল ব্লু হচ্ছে গিয়ে পিউরপেরাল ডিপ্রেশন আর কি। হ্যাঁ, এই সময়টাতে মা খুব ডিপ্রেসড থাকে, সোশ্যাল উইথড্রয়াল বলো, ডিপ্রেশন, এসব কিছু। কারোর সাথে বাবা ব্যথা পাচ্ছি, কারোর সাথে সে কথা বলে না, কারোর সাথে কোঅপারেট করে না, একদম হচ্ছে গিয়ে খুব ডিপ্রেস থাকে, কোন রকমের কাজ খাবার দাবার সবকিছু সে করে না, এগুলোকে বলে পিউরপেরাল ডিপ্রেশন। এগুলোর অবশ্যই ট্রিটমেন্ট আছে। সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে কি পেশেন্টকে সাপোর্ট দিতে হয়। পেশেন্টের যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে দিস আর দ্য ট্রানজিয়েন্ট, এগুলো কিন্তু পার্মানেন্ট না, ট্রানজিয়েন্ট পিরিয়ড। এগুলা সাপোর্ট দেওয়ার পরে পেশেন্ট ইনশাআল্লাহ ভালো হয়ে যায়। আর আমরা সাইকিয়াট্রিস্টের হেল্প নিতে পারি, এন্ড ওই সময়টাতে পেশেন্টের মানে সোশ্যাল, ফ্যামিলিয়াল এন্ড সোশ্যাল এন্ড ফ্যামিলিয়াল সাপোর্টটা ভেরি মাচ নেসেসারি। আচ্ছা, এই গেল আমাদের আরেকটা অ্যাবনরমাল পিরিয়ড যেখানে পিউরপেরাল সাইকোলজিক্যাল প্রবলেম গুলা হয়। আর কি কি প্রবলেম, আর পিউরপেরাল সেপসিস, পিউরপেরাল অ্যাবনরমাল পিউরপেরিয়ামে আর কি কি আছে? আর কি আছে অ্যাবনরমাল পিউরপেরিয়ামে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমি মনে মনে খুঁজতে থাকি আর কি অ্যাবনরমাল পিউরপেরিয়াম আছে। কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। আরেকটা কি জানি তোমরা বলেছিলে যে অপারেটিভ অবস্টেটিক্স, তাই না? জি ম্যাম, ওইটা অর্পিতা ম্যাডামকেও বলেছি, আপনি যদি পড়ান তাহলে অর্পিতা ম্যাডামকে পড়াতে হবে না নাকি? আচ্ছা, না এই অ্যাবনরমাল পিরিয়ডে তোমাদের আর কিছু কি জানার আছে বা কোনো কোয়েশ্চেন আছে? বলো, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? ম্যাম মনে হয় কারো কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ঠিক আছে। আসলে আমি বাসায় না রে, আমি বাইরে, সেই বাইরে থেকে ক্লাস নিচ্ছি, তো এজন্য আমি ঠিকঠাক মতো জায়গায় নাই। আচ্ছা, তোমাদের আর কোথাও আছে? অর্পিতা দি যদি অবস্টেটিক্যাল
অপারেশনস গুলা পড়ায় তোমাদের আর কোথায় কি প্রবলেম আছে আমাকে বলো তো একটু দেখি, কোথায় কি প্রবলেম আছে বলো, বা যে কোনো প্রশ্ন যে কোনো টপিকের তোমাদের এই জায়গাটাতে বা এই প্রশ্নের উত্তরটা কিরকম হবে বা কিভাবে দিলে ভালো হয় এরকম কোনো প্রবলেম আছে? হুম, ব্যথা পাবো, ব্যথা পাবো। ওটা সাইকেলটা বলো দেখি তোমরা কি কি লাগবে, তো কোন প্রশ্ন লাগবে তোমাদের? এটা আমার বাবু, বুঝছো? এটা তো সবাই ভাইয়া, জি ম্যাম। ভাইয়াদের হাই বলো, বলছো? আচ্ছা ঠিক আছে। তোমাদের কোনো কোনো প্রশ্ন আছে? ম্যাম বলো, আমি শুনতে- ম্যাম একটা কোশ্চেন। বলো। ম্যাম অ্যাবর্শনে কখন হচ্ছে মানে ইভাকুয়েশন কিউরেটিস করব আর কখন হচ্ছে ডায়ালিটেশন এন্ড কিউরেটিস করব, এটা একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, অ্যাবর্শন মানে তো এক্সপালশন অফ প্রোডাক্ট অফ কনসেপ্ট, তাই না? এটা আমরা যখন বারবাজানাল এক্সামিনেশন করি তখন আমরা বলি না যে অস ওপেন কি না। অস যদি ওপেন থাকে অ্যাটলিস্ট 1.5 সেন্টিমিটার যদি থাকে তাহলে সেটাকে আর ডাইলেট করতে হয় না। অসটা সাধারণত ক্লোজ থাকে। ইন নন প্রেগনেন্টে তো অবশ্যই ক্লোজ থাকে, প্রেগনেন্সি তো বিফোর এক্সপালশন এটা ক্লোজ থাকে। তাহলে ক্লোজ থাকলে তো আর তুমি ভেতরে ঢুকতে পারবে না, তোমাকে ডাইলেট করতে হবে। এই জন্য যখন অ্যাবর্শনের পরে অস ওপেন থাকে তখন ইভাকুয়েশন এন্ড কিউরেটিভ, আর যখন ডাইলেটেড থাকে না ক্লোজ থাকে লাইক মিসড অ্যাবর্শন অথবা ওল্ড ইনকমপ্লিট অ্যাবর্শন অথবা থ্রেটেন্ড অ্যাবর্শন অথবা সেপটিক অ্যাবর্শন, এগুলোতে যদি অস ক্লোজ থাকে তখন তোমাকে ডাইলেটেশন করতে হবে এন্ড ইভাকুয়েশন করতে হবে ফলোড বাই কিউরেটিভ। ডিপেন্ড করবে সব সময়, আমি যদি প্রশ্নে তোমাকে বলে দেই বা সিনারিওতে বলে দেই যে অস ওপেন তাহলে তোমার আর ডাইলেটেশন করতে হবে না। আর আমি যদি বলি যে মিসড অ্যাবর্শন অথবা ওল্ড অ্যাবর্শন, যেখানে মিসড অ্যাবর্শন মানে কি os close, baby has died but the os is closed so it is remained within the uterus. os close মানে missed abortion, তাহলে ওখানে আমাকে ডাইলেটেশন করতে হবে। আমি সিনারিওতে বলবো os open, product could help, could felt, তার মানে এটা ওপেন, আমাকে আর ডাইলেট করতে হবে না। যদি ওপেন বলে দেই ডাইলেট করব না, যদি ওপেন না বলে দেই তখন আমরা বলবো যে ডাইলেটেশন করব এন্ড কিউরেটিভ করব। আর কিউরেটিভ করতে হয় কেন? কিউরেটিভ করতে হয় যে ওয়ালের সাথে যে প্রোডাক্টটা স্টাক হয়ে বসে আছে সেটাকে ক্লিয়ার করার জন্য কিউরেট করতে হয়। কিউরেট মানে হচ্ছে কি আর কিছু? জি না ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম যদি ব্রেস্ট কনজেশন বা এনগর্জমেন্ট নিয়ে আসে 3 দিন পর্যন্ত, এটা কি এমনি এমনি ঠিক হয়ে যাবে? মানে হচ্ছে না না না, এমনি এমনি ঠিক হয়ে যাবে আর তুমি এমনি এমনি ঠিক করার জন্য বসেও থাকবা না। কারণ ব্রেস্ট এনগর্জমেন্ট, হ্যাঁ, ব্রেস্ট এনগর্জমেন্ট এন্ড কনজেশন এই ব্যাপারটা এত পেইনফুল পেশেন্টের জন্য যে তুমি যদি বসে থাকো তাহলে মানে তুমি ডাক্তার না। হ্যাঁ, ভেরি মাচ পেইনফুল এটা। সো তোমাকে এই পেইনটা রিলিফ করতে হবে। পেইন রিলিফ করতে গেলে আমাকে তার ব্রেস্টটা মানে এমটি করতে হবে আর পেশেন্টের জন্য অ্যানালজেসিক্স মানে পেইন কিলারটা দিতে হবে। তো ব্রেস্ট এনগর্জমেন্ট মানে বাবা তুমি তো কখনো দেখো নাই,
যখন ডাক্তার হয়ে যখন পেশেন্ট ডিল করবা দেখবা খুবই টেন্ডারনেস, মানে এখানে পেশেন্ট প্রায় পাগলের মতো হয়ে যায় যে এত পেইন। এই জন্য তোমাকে সাথে সাথে তার ট্রিটমেন্টটা করতে হবে। পেনালজেসিস এন্ড এমটিং, এই দুইটা করতে হবে। স্পন্টেনিয়াসলি হয় না এটা। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ম্যাম কিউরেটেজ আর ইভাকুয়েশনের পার্থক্যটা যদি আরেকবার বলেন। কিউরেটেজ এন্ড ইভাকুয়েশন। আচ্ছা, কিউরেটেজ আমরা করি ওই যে বললাম যে জিনিসটা ওয়ালের সাথে লেগে আছে। যেমন ধরো আমি তোমাকে ইভাকুয়েশন মানে এভাকুয়েট করা যে কোনো কিছু। সরি বাবা, হ্যাঁ, ইভাকুয়েশন তুমি স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ দিয়ে করতে পারো বা ভ্যাকুয়াম দিয়েও করতে পারো ইভাকুয়েট করা। আর কিউরেট মানে, কিউরেট তোমরা ইনস্ট্রুমেন্টটা দেখেছো? ইনস্ট্রুমেন্টটা কখনো দেখেছো? এটা হচ্ছে কি এরকম করে একটা জিনিস ভেরি শার্প মার্জিন, এটা দিয়ে আমরা ওই যে নারকেল কোড়ায় না, নারকেলের গা থেকে নারকেলের যে সাদা শাঁসটা আছে সেটাকে আমরা কুড়িয়ে কুড়িয়ে এরকম করে নিয়ে আসি, ওইটাই হচ্ছে কি কিউরেটেজ। হ্যাঁ, তোমরা যখন ইয়া করবা, বোন কিউরেটেজ বলে একটা জিনিস আছে, বোন কিউরেট। তোমরা অর্থো সার্জারিতে দেখেছো এই জিনিসটা? এটা হচ্ছে কি কিউরেটিভ তখনই করা হয় যখন প্রোডাক্টটা ইউটেরাসের গায়ের সাথে লেগে থাকে। আমি মনে করি যে অনেক প্রোডাক্ট গায়ের সাথে লেগে আছে, তখন শার্প একটা জিনিস এরকম করে এরকম করে করে আমরা ইউটেরাসের গা থেকে নিয়ে আসি। আর ইভাকুয়েশন যে কোনো ভাবে করা যায়, যেমন ধরো আমি একটা ভ্যাকুয়াম তৈরি করে একটা ক্যানুলা ঢুকালাম, ভ্যাকুয়াম তৈরি করলাম, সেই ক্যানুলাটা পুশ করে এই যে নিয়ে আসলো, ঠিক আছে, স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ দিয়ে বা ওভাম ফোর্সেপ দিয়ে আমি ঢুকাইলাম, ভেতরে স্ট্রাকচারটা ধরলাম, নিয়ে আসলাম, এটা ইভাকুয়েশন মানে খালি করে ফেলছি। আর কিউরেটেজ হচ্ছে গিয়ে খালি করা না, শুধু কিউরেটেজ হচ্ছে গিয়ে একদম পোড়াইয়া যা লেগে আছে সব নিয়ে আসা। এবং এই কিউরেটেজটা আমরা শুধুমাত্র যে অ্যাবর্শনে করি তা না, আমরা যেমন ধরো তোমার এন্ডোমেট্রিয়াল স্টাডি করি যে ইনফার্টিলিটিতে বা কোনো রকমের কোনো প্যাথোলজি আছে কিনা সেটা জানার জন্য যখন কিউরেট করি, তখন এই কিউরেট দিয়ে এন্ডোমেট্রিয়ামটা নিয়ে আসি, এই এন্ডোমেট্রিয়ামটা স্টাডি করি অনেকগুলা জিনিস দেখার জন্য, যে এখানে ওভুলেশনের পরে চেঞ্জেস গুলো আসছে কিনা, বা এখানে টিউবারকুলোসিস এর কোনো অর্গানিজম আছে কিনা, এখানে কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, এই সবই হচ্ছে কিউরেটেজ দিয়ে নেওয়া হয়। মানে এন্ডোমেট্রিয়ামকে কুড়াইয়া একদম মানে কোনো জিনিস আর বাকি থাকলো না, বললাম না নারকেল কুড়ানোর মতো, ওটা নিয়ে আসি। আর ইভাকুয়েশন তো ইজি, যা প্রোডাক্ট আসছে যে ঘর ঝাড়ু দেওয়ার মতো ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম, বুঝছো? আর কি কি প্রশ্ন বলো যেখানে তোমাদের বোঝার অসুবিধা? আমি তো বললাম আমি কোনো টপিক পড়াইতে চাই না, তোমাদের যেখানে প্রবলেম সেটা পড়াইতে চাই। বলো তোমাদের কোনো প্রশ্ন? গাড়ি চালাও বাবা। কি তোমাদের কোনো প্রশ্ন না থাকলে বা কোনো আর কিছু না থাকলে আমরা ক্লোজ করে দিব? জি ম্যাডাম। কোনো কিছু জানার নাই? মনে হয় কারো কিছু জানার নেই আর। ঠিক আছে, আজকে না হয় নাই থাকলো, তোমরা এক কাজ করতে পারো, তোমাদের যদি কোনো প্রশ্নের বা কোথাও কোনো ইয়ে থাকে তোমরা লিখে রাখো, নেক্সট ক্লাসে অথবা অন্য যে কোনো সময় তোমাদের যে কোনো ইয়াতে আমাকে নক করো, আমি চেষ্টা করবো তোমাদের ক্লিয়ার করে দিতে। হ্যাঁ, এই ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।